Good morning, students. How are you all? Hope all of you are well by the grace of Almighty. This is Pallab sir from St. Louis High School and College. আমি আজ আবারও তোমাদের মাঝে এসেছি, তোমাদের পল্লব স্যার গ্রেগরি পরিবারের পক্ষ থেকে আমার আইসিটি বিষয়ক চতুর্থ লেকচার ভিডিওটি নিয়ে। আশা করি সবাই মোটামুটি ভালো আছো এখনও, ঈশ্বরের কৃপায়। তোমরা সকলেই জানো আজ আমরা খুবই ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে পার হচ্ছি। তারপরও প্রত্যেক দিন মতো আজকেও বলছি, সকলে যখন বাসায় বা নিজ নিজ স্থানে থেকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ভগবান যার নামই করো না কেন সকলের জন্য প্রার্থনা করবে, দেশের জন্য প্রার্থনা করবে, যাতে আমরা সকলে সুস্থ হতে পারি খুব দ্রুত, সকলে ভালো থাকতে পারি খুব দ্রুত, এবং এই দুর্যোগপূর্ণ মোকাবেলা থেকে আমরা পার হয়ে উঠতে পারি খুব দ্রুত। ইতোমধ্যে ডেটাবেজে আমরা 3টি লেকচার ভিডিও আপলোড করেছি। এর মধ্যে আমার পক্ষ থেকে আমি 3টি লেকচার ভিডিও আপলোড করেছি। সেই 3টি লেকচার ভিডিওতে অলরেডি আমি ডেটা, ইনফরমেশন, কি ফিল্ড, ডেটাবেজের প্রাইমারি কি, ফরেন কি, এগুলো, দেন হচ্ছে রিলেশনশিপ, 1 to 1, 1 to many, ডিগ্রি অফ রিলেশনশিপ, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, দেন ডেটা টাইপ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের লেকচার ভিডিওটিতে আমরা ডেটাবেজের প্রকারভেদ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ এবং ডেটাবেজের কিছু মডেল আছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে মূলত আলোচনা করব। তো আশা করি সবাই আমরা ভিডিওটি ভালোভাবে দেখব, এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আগের মতো আবারও বলছি, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, যাতে আমি তোমাদের যথাযথ হেল্প করতে পারি, কোনো ধরনের সমস্যা না হয়, ঠিক আছে? এবং চেষ্টা করব যতটুকু যেভাবে পারি তোমাদের হেল্প করার জন্য। আর কোনো ভিডিও যদি মনে হয় যে একবার দেখে হচ্ছে না, আবার দেখো, যতবার দেখতে ইচ্ছা হয় দেখো, দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলে আমরা এইভাবে একটার পর একটা লেকচার ভিডিও নিয়ে আসতে থাকবো, ঠিক আছে? তাহলে আজকে লেকচার ভিডিওটি শুরু করা যাক। ওকে স্টুডেন্টস, তাহলে আজকে লেকচার ভিডিও আমরা শুরু করছি। লেকচার ভিডিওতে আমি তোমাদের বলেছি যে আমরা ডেটাবেজের প্রকারভেদ, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু প্রকারভেদ এবং ডেটাবেজের মডেল নিয়ে আলোচনা করব। সবাই একটু লক্ষ্য করো, আমি এখানে টপিকটার নাম দিয়েছি ক্লাসিফিকেশন অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেটাবেজ মডেল। এখন 3টা জিনিস কেন একসাথে লিখলাম সেটা আমি ব্যাখ্যা করছি একটু পরে। তার আগে আমি কিছু জিনিস একটু বলে রাখি, যেমন ক্লাসিফিকেশন অফ ডেটাবেজ। খেয়াল করে দেখো, টপিকের নাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডেটাবেজ মডেল। এখানে ক্লাসিফিকেশন অফ ডেটাবেজে আমি লিখেছি গঠন অনুসারে ডেটাবেজকে প্রধানত বা সাধারণত আসলে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ ডেটাবেজ আর একটা হলো রিলেশনাল ডেটাবেজ। তাহলে গঠন অনুসারে যদি কোয়েশ্চেন আসে কখনো যে গঠন অনুসারে ডেটাবেজকে কয় ভাগে ভাগ করা যায়, গঠন অনুসারে ডেটাবেজকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো সাধারণ ডেটাবেজ আর একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ। এরপরে আমাদের আসবে হচ্ছে ডেটাবেজ মডেল। ডেটাবেজের বিভিন্ন ধরনের মডেল আছে, তার মধ্যে ডেটা সংরক্ষণ ও ডেটা ব্যবহারের চিন্তাধারার উপর ভিত্তি করে ডেটাবেজের আমরা 4টি মডেল নিয়ে আলোচনা করব। প্রথম মডেলটি হলো লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন, দ্বিতীয়টি হলো রিলেশনাল ডেটাবেজ মডেল, তৃতীয়টি হলো নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল, চতুর্থটি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। এবং এখানে ক্লাসিফিকেশন অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একটি বিষয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বিভিন্ন ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ আসলে দেখা যায়। তার মধ্যে আমরা 4 ধরনের ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ, একটি হলো ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ, একটি হলো ওয়েব এনেবল ডেটাবেজ এবং অপরটি হলো অপারেশনাল ডেটাবেজ। এখন আমি একটু ব্যাখ্যা করি যে এই 3টি প্রকারভেদ বা 3টি মডেল বা সব এই পুরো জিনিসটা আমি এক পেজে বা এখানে কেন আসলে একসাথে উল্লেখ করেছি। তোমরা অলরেডি জানো যে আমাদের এইচএসসি
মুহূর্তে আইসিটি বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, ঠিক আছে। এক একগুলো বই এক একজন রাইটার লিখে থাকে এবং এক একভাবে তাদের নিজেদের উপস্থাপন করে থাকে। তো কিছু কিছু বইতে এই যে আমি এখানে ডেটাবেজের প্রকারভেদ যেভাবে দেখিয়েছি, ডেটাবেজ মডেল যেভাবে দেখিয়েছি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ যেভাবে দেখিয়েছি, এভাবে আলাদা আলাদা আছে। কিছু কিছু বইতে আবার এখানে এই 8টি, এই 4, 4, 8 এবং এই 2, এই টোটাল 10টি জিনিস আবার একসাথে আলোচনা করা আছে, ঠিক আছে। এখন বিষয়টা হলো যে আমরা কিভাবে লিখব বা কিভাবে মনে রাখব, তার মধ্যে আমি একটু বলে রাখি। প্রথমত, ক্লাসিফিকেশন অফ ডেটাবেস যে দুটো এখানে প্রকারভেদ দেখিয়েছি, সাধারণ ডেটাবেস এবং রিলেশনাল ডেটাবেস, এবং ডেটাবেস মডেলের মধ্যে লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন এবং রিলেশনাল ডেটাবেস মডেল। একটু বলে রাখি, এই যে সাধারণ ডেটাবেস এবং লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন দুটো আসলে একই, শুধু সাধারণ ডেটাবেস ঠিক যেভাবে গঠিত হয়, লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন ঠিক একইভাবে গঠিত হয়, ঠিক আছে। তাহলে সাধারণ ডেটাবেস যেভাবে গঠিত হয়, লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন ঠিক একইভাবে গঠিত হয়। বুঝতে পারছি? তাহলে সাধারণ ডেটাবেস যেভাবে গঠিত হয়, লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন একইভাবে গঠিত হয়। আবার রিলেশনাল ডেটাবেস যেভাবে গঠিত হয়, রিলেশনাল ডেটাবেস মডেল একইভাবে গঠিত হয়। এ কারণে কিছু কিছু বইতে ডেটাবেসের মডেল বলে একবারে এই যে 4 এবং 4, 8টি মডেল, আমরা 4টি মডেল এবং 4টি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ, এই 8টি অনেক সময় একবারে আলোচনা করা থাকে। এবং তোমরা খেয়াল করে দেখবে, প্রথম লেকচার ভিডিওতে আমি যখন বলেছিলাম যে ডেটাবেসের প্রকারভেদ আমরা পড়ব, সেখানে আমি 8টি এই প্রকারভেদ, 4টা এবং 4টা 8টি একসাথে লিখেছিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই 8টি সম্বন্ধে আলোচনা করব। তবে আগেই বলে দিয়েছি যে সাধারণ ডেটাবেস এবং লিস্ট স্ট্রাকচার মডেল বা সরল সংগঠন একই রকমের কাজ করে, রিলেশনাল ডেটাবেস এবং রিলেশনাল ডেটাবেস মডেল একই রকমের কাজ করে। সো এই দুটো যখন পড়বো আমরা একসাথে পড়বো, আর বাদ বাকিগুলো ইন্ডিভিজুয়ালি আমরা পড়বো, ঠিক আছে। এখন তাহলে আলোচনা করি যে এগুলো আমরা কিভাবে, কোনটা কি, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমে আমি আলোচনা করছি জেনারেল ডেটাবেস বা লিস্ট স্ট্রাকচার মডেল নিয়ে। এখানে জেনারেল ডেটাবেস বলতে যেটা বোঝায়, জেনারেল ডেটাবেস মানে হচ্ছে সাধারণ ডেটাবেস, এবং এই সাধারণ ডেটাবেসেরই আরেকটা নাম হচ্ছে, আরেকটা নাম না, জেনারেল ডেটাবেস যদি আমরা ডেটাবেসের প্রকারভেদ অনুযায়ী বলি এবং মডেল অনুযায়ী যদি বলি, তখন এটাকে আমরা কি বলবো, লিস্ট স্ট্রাকচার মডেল বা ওই যে সরল সংগঠন, ঠিক আছে। তো জেনারেল ডেটাবেসটা আসলে আমরা মোটামুটি অলরেডি জানি। আমরা কিছু কিছু ডেটাবেস দেখব যে সেগুলো আমরা অলরেডি জানি কিভাবে করতে হবে বা কিভাবে পড়তে হবে। তারপরে একটু বলি, আমরা একটু দেখি সবাই। প্রথমে দেখো, যে ডেটাবেস কেবলমাত্র, আমি এখানে সংজ্ঞা দিয়েছি, যে ডেটাবেস কেবলমাত্র একটি ডেটা টেবিল নিয়ে গঠিত এবং টেবিলের রেকর্ডসমূহ কোনো একটি কি ফিল্ডের অনুক্রমে সাজানো থাকে, তাকে সাধারণ ডেটাবেস অথবা লিস্ট স্ট্রাকচার মডেল অথবা সরল সংগঠন বলা হয়। অর্থাৎ সোজা সাপটা ভাষায় আমি একটু বলি, জেনারেল ডেটাবেস বা সাধারণ ডেটাবেস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সিম্পল একটা টেবিল নিয়ে যে ডেটাবেসটা গঠিত হবে সেটাকে বলা হয় জেনারেল ডেটাবেস বা সাধারণ ডেটাবেস, বা মডেলের হিসাবে লিস্ট স্ট্রাকচার মডেল। দেখো এখানে সিম্পল একটা স্টুডেন্ট টেবিল, যেখানে 4টা ফিল্ড আছে, রোল, নেম, সেকশন, এজ। তাহলে সিম্পল যখন কোনো একটা টেবিল, কোনো রিলেশন না, কোনো কিছু না, কোনো অন্য কোনো টেবিল না, যা সিম্পল যে কোনো একটি টেবিলকে বলা হবে জেনারেল বা সাধারণ ডেটাবেস, এবং মডেল অনুসারে সেটিকে বলা হবে লিস্ট স্ট্রাকচার মডেল, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এতটুকু, জেনারেল ডেটাবেস বা লিস্ট স্ট্রাকচার মডেল। ওকে, আচ্ছা। এরপরে আমরা আসি
রিলেশনাল ডেটাবেস বা রিলেশনাল ডেটাবেস মডেল, এটাও অলরেডি আমরা জানি, তারপর আবার একটু বলি। সেটা হচ্ছে যে রিলেশনাল ডেটাবেস মডেল হচ্ছে যে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস অথবা রিলেশনাল ডেটাবেস মডেল বলা হয়। আমরা আমাদের মনে আছে হয়তো বা আমরা যখন রিলেশনশিপ শিখেছিলাম, 1-to-1 রিলেশনশিপ, তখন আমরা দেখেছিলাম দুইটা টেবিলের মধ্যে এই যে রোল, এখানে প্রাইমারি কি, রোল এখানে যখন আসলো তখন সেটা ফরেন কি, এবং এভাবে কি হলো, দুটো টেবিলের মধ্যে একটি রিলেশন বাস্তবায়ন হলো। তো যখনই একাধিক টেবিলের মধ্যে রিলেশন বাস্তবায়ন হবে তখন সেই ধরনের ডেটাবেসকে আমরা কি ডেটাবেস বলবো, রিলেশনাল ডেটাবেস বলবো। আর মডেল অনুসারে সেটাকে আমরা কি বলবো, রিলেশনাল ডেটাবেস মডেল বলবো। তাহলে সংজ্ঞাটা একটু লক্ষ্য করো সবাই, আবার একটু বলে দিই। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডেটাবেসকে রিলেশনাল ডেটাবেস অথবা রিলেশনাল ডেটাবেস মডেল বলা হয়। তারপরে জাস্ট দুটো টেবিল একে আমরা রিলেশনটা দেখিয়ে দিয়েছি, রিলেশনাল ডেটাবেস মডেল কিভাবে কাজ করে। এই যে রোল এখান থেকে এখানে আসলো, দুটো টেবিলের মধ্যে রিলেশন হলো, এবং এখানে 1-2-3 ছিল, এখানে 2-1-3 ছিল, তাহলে 1-এর সাথে 1-এর সম্পর্ক, 2-এর সাথে 2-এর সম্পর্ক, 3-এর সাথে 3-এর সম্পর্ক। ঠিক আছে, তাহলে প্রিভিয়াস লেকচার ভিডিও অনুযায়ী বলো তো এটা কোন ধরনের রিলেশনশিপ হবে? এটা হবে একটি 1-to-1 রিলেশনশিপ। ঠিক আছে, অলরেডি আমরা এগুলো শিখেছি। প্রত্যেকটা ছবির নিচে আমি লিখে দিয়েছি যে এটা কিসের ফিগার, রিলেশনাল ডেটাবেস অর রিলেশনাল ডেটাবেস মডেল। আশা করি বুঝতে পেরেছি সবাই। দেন হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। এখান থেকে আমরা যেগুলো দেখব সেগুলো একটু আমাদের কাছে নতুন, এগুলো আমরা আগে শিখিনি, এখানে একটু নতুন, একটু খেয়াল করব সবাই মনোযোগ সহকারে। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল হচ্ছে যে ডেটাবেসের সংগঠনে ডেটাগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল বলা হয়। তাহলে যে ডেটাবেসের সংগঠনে ডেটাগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল বলা হয়। ঠিক আছে, এখন নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা আমি একটু সিম্পলি বলি। নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো, এখানে আসলে প্রত্যেকটি ফিল্ড বলতে পারো, মানে এখানে আসলে ফিল্ড ডেটা হিসেবে না, এখানে হচ্ছে মানে এটাকে যদি আমরা রুট নোড বলি তাহলে এগুলো হবে প্যারেন্ট নোড, এগুলো হবে চাইল্ড নোড। এখন কথা আসতে পারে রুট নোড কোনগুলো, আসলে যেখান থেকে শুরু হয় কোনো একটা ডেটাবেসের শুরুটা যেখান থেকে হয় সেটাকে বলা হয় রুট। কোনো একটা ডেটাবেসের শুরুটা যেখান থেকে হয় সেটাকে বলা হয় রুট। দেন এর আন্ডারে যারা থাকে বা এর বাচ্চা মানে এর পরবর্তী ধাপটাকে আমরা বলতে পারি প্যারেন্ট নোড। এর পরবর্তী ধাপটাকে আমরা কি বলবো, প্যারেন্ট নোড, এবং তার পরবর্তী ধাপটাকে আমরা বলবো চাইল্ড নোড। ঠিক আছে, এখন এই নেটওয়ার্ক স্ট্রাকচার মডেলটা একটু খেয়াল করো। যেমন এখানে 3টা ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে, একটা বাংলা ডিপার্টমেন্ট, একটা ইংলিশ ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট। যেমন মনে করো বাংলা ডিপার্টমেন্টে ক্লাস নেয় হচ্ছে জাহানারা ম্যাডাম, ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস নেয় হচ্ছে সজীব স্যার, এবং আইসিটি ডিপার্টমেন্টে ক্লাস নেয় হচ্ছে সিমি ম্যাডাম। ঠিক আছে, তাহলে বাংলা ডিপার্টমেন্টে ক্লাস নেয় কে বললাম, জাহানারা ম্যাডাম, ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস নেয় সজীব স্যার, এবং আইসিটি ডিপার্টমেন্টে ক্লাস নেয় সিমি ম্যাডাম। এখন জাহানারা ম্যাডামের স্টুডেন্ট হচ্ছে টিপু এবং পিনাকি। খেয়াল করো, জাহানারা ম্যাডামের স্টুডেন্ট হচ্ছে টিপু এবং পিনাকি। সজীব স্যারের স্টুডেন্ট হচ্ছে সাকিব, পিনাকি এবং সালমান। সিমি ম্যাডামের স্টুডেন্ট হচ্ছে তানভীর, পিনাকি এবং রাফি এবং সালমান। এখন খেয়াল করো, এই স্টুডেন্টদের দ্বারা স্যারদের মধ্যে কিন্তু কোনো রিলেশন ছিল না, বাট এই স্টুডেন্টদের দ্বারা স্যারদের মধ্যে এবং একই সাথে ডিপার্টমেন্ট ওয়াইজ একটা রিলেশন তৈরি হয়ে গেল। কিভাবে? যেমন টিপু জাহানারা ম্যাডামের স্টুডেন্ট, সাকিব সজীব স্যারের স্টুডেন্ট, পিনাকি জাহানারা ম্যাডামের স্টুডেন্ট। খেয়াল করে দেখো, পিনাকি জাহানারা ম্যাডামেরও স্টুডেন্ট, সজীব স্যারেরও স্টুডেন্ট, সিমি ম্যাডামের স্টুডেন্ট। এভাবে পিনাকির মাধ্যমে জাহানারা ম্যাডাম, সজীব স্যার এবং সিমি ম্যাডাম তিনজনই কিন্তু একটি রিলেশনের ওতপ্রোতভাবে জড়িত হলো। ঠিক আছে, আবার এখানে সালমানের মাধ্যমে সিমি ম্যাডাম এবং সজীব স্যার একটি রিলেশনে জড়িত হলো। ঠিক একইভাবে এভাবে যখন কোনো চাইল্ড নোড দ্বারা প্যারেন্ট নোডের মধ্যে কোনো রিলেশন তৈরি হবে
তখন সেই মডেলটিকে আমরা বলবো নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল হচ্ছে যে ডেটাবেজের সংগঠনে ডেটাগুলো পারস্পরিক সংযোগের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক স্ট্রাকচার মডেল বলা হয়। এ হলো ছবি, সবাই একটু লক্ষ্য করো। ঠিক আছে, ওকে। দেন আমরা সবাই খেয়াল করি ট্রি অর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। এটা আমরা অলরেডি এই টাইপের এক ধরনের কাঠামো আমরা HTML এ দেখেছিলাম, এই জন্য হয়তো বা একটু হলে আমাদের বুঝতে সুবিধা হবে। ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল হচ্ছে যে মডেলে একাধিক স্তর বিশিষ্ট শাখা প্রশাখা ব্যবহৃত হয় তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার মডেল বলা হয়। খেয়াল করো, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল যে মডেলে একাধিক স্তর বিশিষ্ট শাখা প্রশাখা ব্যবহৃত হয় তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার মডেল বলা হয়। এখন যে নেটওয়ার্কের ডেটাবেজের যে পোর্শনটা বা যে মডেলটা আসলে শাখা প্রশাখার মতো করে জড়িত হবে তখন সেটাকে আমরা কি বলবো, ট্রি ডেটাবেজ বা হায়ারার্কিক্যাল ডেটাবেজ। খেয়াল করো, যেমন লাইব্রেরি এখানে একটি রুট লেভেলের নোড, লাইব্রেরির আন্ডারে আছে কি কি, বাংলা এবং ইংলিশ। আবার বাংলার যেমন লাইব্রেরিতে দুই টাইপের বই থাকতে পারে, বাংলা বই, ইংলিশ বই। আবার বাংলার মধ্যে কিছু কিছু ক্যাটাগরির বই থাকতে পারে, যেমন হিস্ট্রি, ইতিহাসের বই থাকতে পারে, নোভেল, উপন্যাস থাকতে পারে, কবিতার বই থাকতে পারে, গল্পের বই থাকতে পারে। আবার ইংলিশের মধ্যে লিটারেচারের বই থাকতে পারে, নিউজ পেপার থাকতে পারে। ঠিক একইভাবে পোয়েম, আবার বিভিন্ন রাইটারের পোয়েম থাকতে পারে, রাইটার 1, রাইটার 2, রাইটার 3। এভাবে যখন কোনো একটি ডেটাবেজ মডেল ধাপে 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 ঠিক যেমন একটি গাছের শাখা প্রশাখা ছড়িয়ে থাকে, ঠিক সেভাবে ধাপে ধাপে শাখা প্রশাখা আকারে মডেলটি গঠিত হবে, তখন সেটাকে আমরা বলবো ট্রি অর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। ঠিক আছে, তখন সেই মডেলটিকে আমরা কি বলবো, ট্রি অর হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মডেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেন হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস হচ্ছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডেটাবেস সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস বলে। একটু সিম্পলি বলি আমি, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসটি মূলত সরাসরি বলতে গেলে একজন ক্লায়েন্টের সাথে একটা সার্ভারের যে সম্পর্ক সেটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। যেমন এখানে 1, 2, 3, 4টা ক্লায়েন্ট আছে, একটা সার্ভার আছে। এই ক্লায়েন্টের সাথে এই সার্ভারের যে সম্পর্ক সেটি একটি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। আবার ক্লায়েন্টের সাথে এখানে সার্ভার যে সম্পর্ক সেটি একটি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। এভাবে প্রত্যেকটি হচ্ছে এক একটি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। এখন ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসে খেয়াল করে দেখো, আমি তীর চিহ্ন দুই দিকে দিয়েছি, তার কারণ হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেসে ক্লায়েন্ট সার্ভার থেকে সুবিধা নিতে পারে, আবার সুবিধা দিতেও পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করো, যেমন আমরা যখন বাসায় ব্রডব্যান্ডের লাইন নিয়ে আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনাদের সার্ভারে মুভি, নাটক ঠাটক বা নিজস্ব সার্ভার আছে কিনা, আমরা জিজ্ঞাসা করি না অনেক সময়। তো এর মানে কি, যে তাদের যদি কোনো সার্ভার থাকে তাহলে সেখানে কোনো মুভি বা নাটক বা সেগুলো থাকলে আমরা কি ডাউনলোড দিয়ে ইজিলি সেগুলো দেখতে পারবো, এগুলো এর জন্য আমরা জিজ্ঞাসা করি। আবার মনে করো ইউটিউবের কথাই, এই যে মনে করো আজ যদি আমি আমার কথা বলি, আমি একজন ক্লায়েন্ট ইউটিউবের, তাহলে আমি ক্লায়েন্ট হয়ে কি করছি, এই যে তোমাদের লেকচার ভিডিওটি, আমি যদি একজন ক্লায়েন্ট হই, আমি ক্লায়েন্ট হয়ে কী করছি, তোমাদের লেকচার ভিডিওটি, এটা যদি এটা ইউটিউবের সার্ভার হয়, আমি সেই সার্ভারে এখন কি করছি, আপলোড করছি। এবার তুমি কি করবে, তুমি যদি আরেকজন ক্লায়েন্ট হও, তুমি ক্লায়েন্ট হয়ে কি করছো, ইউটিউবের সেই সার্ভার থেকে ভিডিওটি ডাউনলোড করে তুমি দেখছো, অথবা সেই সার্ভারে ঢুকে তুমি সরাসরি ভিডিওটি দেখছো। দ্যাট মিন্স একজন কোনো না কোনো ক্লায়েন্ট থাকবে যারা সার্ভারে ভিডিও হোক কিংবা কোনো কন্টেন্ট হোক কিংবা কোনো সফটওয়্যার হোক কিংবা কোনো অ্যাপ্লিকেশন হোক, অর্থাৎ যে কোনো কিছু, যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করবে। এবং আরেক ধরনের ক্লায়েন্ট থাকবে যারা সার্ভার থেকে সেই সুবিধাগুলো নেবে, অর্থাৎ ডাউনলোড করবে। এভাবে করে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে যে ডেটাবেস ক্রিয়েট হয় তাকেই বলা হয় ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। তাহলে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত কোনো ডেটাবেস সিস্টেমকে কি বলা হচ্ছে, ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে।
দেন আমরা আসি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটা হচ্ছে, সংজ্ঞাটা একটু দেখি, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী সার্ভারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সম্পর্কযুক্ত একাধিক ডেটাবেস সিস্টেমকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস বলে। এটিকে আবার সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত ডেটাবেসও বলা হয়। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটা একটু লক্ষ্য করো সবাই, এটা হলো ডিস্ট্রিবিউটেড ফিগারটা আমি দিয়েছি এখানে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটা আমি একটু বলি, সবাই একটু লক্ষ্য করো। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস হচ্ছে যেটা, সেটা হলো যে, যেমন এখানে এক্সাম্পল হিসেবে আমি ব্যাংকিং ডেটাবেস সিস্টেম বলেছি। ব্যাংকিং ডেটাবেস সিস্টেম বলতে বাংলাদেশে খেয়াল করে দেখো, কোনো একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের আন্ডারে, যেমন মনে করো আজ যদি আমরা সোনালী ব্যাংকের কথা বলি, সোনালী ব্যাংকের প্রধান শাখা কোথায়? মতিঝিলে। এখন মতিঝিলেই কি শুধু সোনালী ব্যাংক সেবা দিয়ে থাকে? তা তো না, সারা বাংলাদেশে সোনালী ব্যাংকের প্রচুর পরিমাণ শাখা আছে, ঠিক আছে? এবং সেখান থেকে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো সময় টাকা তুলতে পারছো, যে কোনো সময় টাকা রাখতে পারছো। এই যে বিষয়গুলো কাজ করছে, সেটা যদি কেন্দ্রীয়ভাবে কোনো একটা সার্ভার থেকে নিয়ন্ত্রিত না হতো, তাহলে কি আমরা যে কোনো জায়গা থেকে টাকা তোলা, যে কোনো জায়গায় টাকা জমা দিয়ে এগুলো করতে পারতাম? পারতাম না। এখন কথা হলো, তাহলে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা ঠিক আছে, এই কম্পিউটার নেটওয়ার্কটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু এটাকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস কেন বললো? অর্থাৎ ডেটাবেস বন্টন করা হয়। এখন ডেটাবেসে কি বন্টন করে আসলে? মনে করো তোমার যখন কোনো একটা ব্যাংকিং সেক্টর বা তুমি যখন নিজস্ব কোনো একটি নেটওয়ার্ক ক্রিয়েট করলে, মনে করো সাপোজ তুমি 100 টেরাবাইটের একটি নেটওয়ার্ক ক্রিয়েট করলে। এখন ক্রিয়েট করে তুমি দেখছো যে এই নেটওয়ার্ক দিয়ে খুব একটা কাজ করার তোমার কিছু নেই, তখন তুমি কি করলে? তোমার 4টা বন্ধুর মধ্যে সেই নেটওয়ার্কটা ভাগ করে দিলে, বললে যে তোমরা 4 জন 4 এরিয়াতে সেই নেটওয়ার্কটিকে কাজে লাগাও। তখন তোমার যে ফুল 100 টেরাবাইটের নেটওয়ার্ক ছিল, সেটা 25, 25, 25, 25 করে 4 জনের মধ্যে যখন সমভাবে তুমি বন্টিত করে দিচ্ছ, এভাবে যখন তোমার ডেটাবেসটা তুমি শেয়ার করছো, 100 টেরাবাইট নেটওয়ার্কের ডেটাবেসটা যখন তুমি সবার সাথে শেয়ার করছো, তখনই সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। অর্থাৎ নিজস্ব নেটওয়ার্ক বা নিজস্ব জায়গাটা যখন আমরা বন্টন করছি সকলের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ঠিক যেমন ব্যাংকিং সিস্টেমেও ব্যাংকগুলো কি করে, তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে কিন্তু তারা কন্ট্রোল করে থাকে এবং তাদের অরিজিনাল ডেটাবেসটা তারা শেয়ার করে, যে কারণেই কিন্তু প্রত্যন্ত অঞ্চলগুলোতেও সেই মেন সার্ভার থেকে তারা কন্ট্রোলড হয় এবং তারা নেটওয়ার্ক পেয়ে থাকে। এই কারণে একটি সেন্ট্রালাইজ নেটওয়ার্কের মাধ্যমে যখন ডেটাবেস বন্টনের মধ্য দিয়ে কোনো একটি ডেটাবেস ক্রিয়েট করা হয়, তখন সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ঠিক আছে? ওকে, দেন লক্ষ্য করি ওয়েব এনাবেল ডেটাবেস এবং অপারেশনাল ডেটাবেস। এখন এই দুটো ডেটাবেসের আসলে ছবি একে বোঝানোটা ডিফিকাল্ট, এ কারণে আমি একটু শুধু দুটো ডেটাবেসের সংজ্ঞা লিখেছি আর উদাহরণ লিখেছি। আমি এমনি তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েব এনাবেল ডেটাবেস কোনগুলো এবং অপারেশনাল ডেটাবেস কোনগুলো বা কিভাবে কাজ করে। প্রথমে আসি ওয়েব এনাবেল ডেটাবেস। ওয়েব এনাবেল ডেটাবেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে ডেটাবেসকে অ্যাক্সেস করা যায় তাকে ওয়েব এনাবেল ডেটাবেস বলা হয়। খেয়াল করো, আবারও বলি, ওয়েব এনাবেল ডেটাবেস হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে ডেটাবেসকে অ্যাক্সেস করা যায় তাকে ওয়েব এনাবেল ডেটাবেস বলা হয়। যেমন অনলাইন ডেটা এন্ট্রি, অনলাইন জরিপ প্রভৃতি। আমি একটু সহজে আমার মতো করে বলি, সেটা হচ্ছে ওয়েব এনাবল ডেটাবেস বলতে নর্মালি যেটা বোঝায় সেটা হচ্ছে যে সকল ডেটাবেসগুলো আসলে পুরোপুরি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বা ওয়েব সংক্রান্ত। যেমন অনলাইনে যদি আমাদের কোনো ডেটা এন্ট্রি করতে হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের ওয়েব এস্টাবলিশ না থাকে, আমাদের ওয়েব পেজ যদি নিজস্ব ওয়েব পেজ যদি এস্টাবলিশ না থাকে, তখন কিন্তু আমরা অনলাইনে সেই ওয়েব পেজের আন্ডারে ডেটা এন্ট্রি করতে পারবো না, অনলাইন জরিপ করতে পারবো না। এমনকি আমাদের যে ই কমার্স সাইটগুলো আছে, সেগুলোও যেমন কোনো একটা ই কমার্স সাইট দিয়ে যদি আমরা কোনো কিছু প্রোডাক্ট কিনতে চাই, মনে করো আমার ব্রাউজার আছে বা নেট আছে, সব ঠিক আছে, মনে করো আমি যেই কমার্স সাইট থেকে কিনতে আছি, সাপোজ অ্যামাজন বা ফ্লিপকার্ট, যেখান থেকে কিনতে আছি, তাদের
সেই সার্ভারটা যদি ডাউন থাকে তাহলে কিন্তু আমার নেট থাকা সত্ত্বেও আমি কিন্তু কিনতে পারবো না। অর্থাৎ এখানে আমি একজন ক্লায়েন্ট হিসাবে ওই অ্যামাজন হোক কিংবা ফ্লিপকার্ট হোক, তাদের সার্ভারও কিন্তু পুরোপুরি সচল থাকতে হবে, তখন কিন্তু আমি সেই ওয়েব রিলেটেড সার্ভিসটা পাবো। এই কারণে এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে ওয়েব এনেবল ডেটাবেস। আবার এই যে আমরা শিক্ষকরা এখন এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটাও কিন্তু তোমাদের যদি নেট না থাকে, তোমরা কিন্তু ওয়েব যদি তোমাদের যদি এই যে গ্রুপে দিচ্ছি বা ইউটিউবে দিচ্ছি, তোমাদের যদি নেট না থাকে তাহলে কি তোমরা এই সুযোগ সুবিধাটা পাবে না। আবার আমরা যদি নেট না থাকে, আমরা যে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দিচ্ছি সেটাও কিন্তু পারবো না। তাহলে এই ধরনের ডেটাবেসকে আমরা কি বলবো? ওয়েব এনেবল ডেটাবেস। আচ্ছা, দেন আসি অপারেশনাল ডেটাবেস। অপারেশনাল ডেটাবেস বলতে যেটা বোঝায়, অপারেশনাল ডেটাবেস হচ্ছে কোনো একটি প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য যে সকল ডেটাবেস ব্যবহার করা হয় তাকে অপারেশনাল ডেটাবেস বলা হয়। যেমন দৈনন্দিন পেরোল সহ বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা প্রভৃতি। এখন আমি একটু অপারেশন ডেটাবেসটা একটু বলি। সেটা হচ্ছে অপারেশনাল ডেটাবেসটা একদম সহজ এবং ইজিলি বলতে গেলে, যেমন আমরা রিটেইলার শপগুলো দেখি না? রিটেইলার শপ বলতে হচ্ছে যেমন মনে করো স্বপ্ন বা আগরা, এগুলার কথা যদি চিন্তা করি বা আড়ংয়ের কথা চিন্তা করি, এখন রিটেইলার শপ, বিশেষ করে স্বপ্নের কথা যদি আমরা চিন্তা করি, স্বপ্নতে আমরা কি করি? মনে করো আমরা গেলে কিছু প্রোডাক্ট কিনি, প্রোডাক্টটা কিনে তাদের যখন বিল দিই তখন তারা বারকোড স্ক্যান করে সেটার দামটা বলে দেয়, আমরা দাম দিয়ে চলে আসি। এখন যারা ডেটাবেসটা কন্ট্রোল করছে তারা দেখবে তুমি যখন কোনো একটা প্রোডাক্ট খুঁজছো, তুমি যখন পাচ্ছ না, তুমি কাউন্টারে যেয়ে যদি জিজ্ঞাসা করো যে ভাই এই প্রোডাক্টটি আছে কি না, তখন কিন্তু সে তার ডেটাবেস চেক করে ইজিলি বলে দিতে পারে যে তার ওই প্রোডাক্টটি আছে কি না। দ্যাট মিনস এই যে প্রতিদিনের কি কি ডেটা আছে, কি কি প্রোডাক্ট আছে, কি কি প্রোডাক্ট নেই, এবং প্রতিদিনের কয় টাকার বিক্রি হলো, কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, এবং প্রতিদিন কেমন কাস্টমার আসছে, প্রতিদিন তাদের যে কর্মচারী তাদের রেসপন্স কেমন, এই সকল টোটাল বিষয়গুলো নিয়ে যখন কোনো ডেটাবেস ক্রিয়েট করা হয় এবং সেটা যখন ডেইলি বেসিসে হয়, তখন সেটাকে বলা হয় অপারেশনাল ডেটাবেস। এই ডেটাবেসটার মেন ফাংশনটাই হলো এটি ডেইলি বেসিসে কাজ করে, ঠিক আছে, দৈনিক কার্যক্রম। এই জন্য লেখা হয়েছিল যে কোনো একটি প্রতিষ্ঠানের দৈনিক কার্যক্রম পরিচালনার জন্য যে সকল ডেটাবেস ব্যবহার করা হয় তাকে অপারেশনাল ডেটাবেস বলা হয়, ঠিক আছে। প্রতিদিনের পেরোল, বিভিন্ন আর্থিক ব্যবস্থাপনা, উৎপাদন হলো, প্রতিদিন প্রোডাকশন কেমন হলো, প্রতিদিন কি পরিমাণ মজুত করতে পারলো, এই ধরনের ডেটাবেস নিয়ে যেগুলো তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে অপারেশনাল ডেটাবেস। আর ক্ষেত্র বিশেষে এই ডেটাবেস কখনো ট্রানজ্যাকশন ডেটাবেস, আবার কখনো প্রোডাকশন ডেটাবেস, আবার কখনো ইনভেন্টরি ডেটাবেস নামেও পরিচিত, ঠিক আছে। আসলে যখন এই সকল ডেটাবেস দিয়ে অর্থের আদান প্রদান হয় তখন সেটাকে বলা হয় ট্রানজ্যাকশন ডেটাবেস, যখন কোনো কিছু উৎপাদন করা হয় তখন সেটাকে বলা হয় প্রোডাকশন ডেটাবেস বা ইনভেন্টরি ডেটাবেস, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের টোটাল ডেটাবেসের প্রকারভেদ সহ 8টি মডেল এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রকারভেদ। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছ। তাহলে আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই থাকলো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আবারও বলছি, সকলেই যার যার ধর্ম অনুসারে সকলের জন্য প্রার্থনা করো যাতে আমরা খুব তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে রেহাই পেতে পারি। ধন্যবাদ সকলকে, বিদায়।